আমি জানি না আজকের এই গল্পটা বলার পর আমার ভাগ্যে কি অপেক্ষা করছে। হয়তো আপনারা বিশ্বাস করবেন, হয়তো করবেন না, কিন্তু আমি শপথ করে বলছি, আমি যা অভিজ্ঞতা করেছি সেটা একেবারেই বাস্তব। এই গল্পটার নাম আমি দিয়েছি ভূতের দৃষ্টি। প্রথম অধ্যায়, অদ্ভুত বাড়ি। ঢাকার বাইরে আমার মামা বাড়ি। পুরনো দোতলা ইমারত, চারপাশে বিশাল বাগান আর দূরে বাঁশঝাড়। ছোটবেলায় যখনই যেতাম বাড়িটার ভেতরে এক ধরনের চাপা অন্ধকার লুকিয়ে থাকতে দেখতাম। রাতে লণ্ঠনের আলোতেও মনে হতো দেয়ালের কোণে কিছু একটা দাঁড়িয়ে আছে, কিন্তু চোখ ফেরাতেই মিলিয়ে যেত। আমার মামা সবসময় বলতেন, এই বাড়ির একটা চোখ আছে, তুমি যদি ভয় পাও ও তোমাকে দেখবে। তখন বুঝতাম না, ভেবেছিলাম মজা করছে, কিন্তু বড় হওয়ার পর আবার যখন সেখানে গেলাম তখন সত্যি সেই দৃষ্টি আমার গায়ে এসে লাগলো। দ্বিতীয় অধ্যায়, রাতের আওয়াজ। সেদিন আমি মামাবাড়িতে গিয়েছিলাম এক বিয়ের অনুষ্ঠানে। সবাই হাসি হাসি, গানের আড্ডা আর আতশবাজি নিয়ে ব্যস্ত। কিন্তু রাত গড়ানোর পর আমি একা উপরে ঘরে বসে ফোন দেখছিলাম। হঠাৎ নিচ থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো, টুপ টুপ টুপ, যেন ভিজে পায়ে কেউ মেঝের ওপর হাঁটছে। আমি নামতে নামতে দেখলাম সিঁড়ির দেয়ালে ছায়ার মতো কিছু নড়ছে। আলো নিভে গেলেও ছায়াটা অন্ধকারে স্পষ্ট। নিচে নামতেই শরীরের ভেতর ঠান্ডা শিরশিরে বাতাস ঢুকে গেল। ঘরের দরজার ফাঁক দিয়ে আমি দেখলাম এক জোড়া চোখ। একটা মানুষের চোখ নয়, ভয়ঙ্কর লালচে জলজলে চোখ। চোখ দুটো আমার দিকে তাকিয়ে রইল। আমি জমে গেলাম। তারপর সেই চোখ ম্লান হয়ে মিলিয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো ঘুমের ঘোর, হয়তো কল্পনা, কিন্তু ঘরে ঢুকতেই গন্ধটা আমাকে নিশ্চিত করল, পচা মাংসের দুর্গন্ধ। চতুর্থ অধ্যায়, মামাবাড়ির গোপন রহস্য। পরদিন সকালে আমার মামাকে জিজ্ঞাসা করলাম, এই বাড়িটায় কি কিছু আছে? মামা নিঃশ্বাস ফেলে বললেন, অনেক পুরনো ঘটনা। তোমার নানা মারা যাওয়ার পর থেকে এই বাড়িতে কারো চোখ লেগে আছে। আমরা একে বলি ভূতের দৃষ্টি। ও কাউকে ছাড়ে না, যাকে বেছে নেয় তার পিছু ছাড়ে না। আমি শিউরে উঠলাম, কারণ গত রাতে আমাকেই ও বেছে নিয়েছিল। পঞ্চম অধ্যায়, অদৃশ্য ছায়া। বিকেল গড়িয়ে রাত নামতেই আমি আর ভয় এড়াতে পারলাম না। হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল নিজে নিজেই। জানালার কাঁচ কেঁপে উঠল, আর ঘরের আয়নায় সেই চোখ দুটো আবার ফুটে উঠল। তুই আমার দিকে তাকালি কেন? ফিসফিসে গলা ভেসে এলো। আমি ঘুরে দাঁড়ালাম, কিছু নেই। আবার গলা, তুই পালাতে পারবি না। ঘরের ভেতর বাতাস ভারী হয়ে গেল। আয়নার ভেতর থেকে হাত বেরিয়ে এলো, কালো শুকনো হাড়ের মতো হাত। ও হাত আমাকে টেনে নিতে চাইছিল। আমি প্রাণপণের দরজা খুলে বাইরে ছুটলাম, কিন্তু ভুলে গেলাম যত দৌড়াই ওর দৃষ্টি আমার ঘাড়ে আটকে আছে। বাঁশঝাড়ের ভেতর দৌড়ে ঢুকে গেলাম। পেছনে তাকাতেই দেখলাম 10টা 20টা নয়, শত শত লাল চোখ আমাকে ঘিরে রেখেছে। সব চোখ একসাথে ফিসফিস করে বলল, তুই এখন আমাদের। এই বাড়ির বাইরে আর কোথাও পালাতে পারবি না। আজকের পর আমি আর মামা বাড়িতে যাইনি, কিন্তু সত্যি বলছি, আমি যেখানেই যাই, আয়নায় তাকালে, অন্ধকারে দাঁড়ালে, ঘুমাতে গেলে, সেই চোখগুলো আমার দিকে চেয়ে থাকে। হয়তো আপনাদেরও এখন মনে হচ্ছে কেউ আপনাকে তাকিয়ে দেখছে, কিন্তু ভুলবেন না, ভূতের দৃষ্টি থেকে কেউ বাঁচতে পারে না। আপনারা মনে আছে তো মামাবাড়ির সেই পুরনো বাড়ি, বাঁশঝাড় আর সেই জলজলে চোখের দৃষ্টি? আমি ভেবেছিলাম ওখান থেকে পালিয়েই বাঁচব, কিন্তু ভুল ছিল, কারণ দৃষ্টি থেকে পালানো যায় না। ফিরে আসা দৃষ্টি। আমি ঢাকায় ফিরে এলাম। ভেবেছিলাম স্বাভাবিক জীবনে সব কিছু ভুলে যাব,
কিন্তু প্রথম রাতেই ঘুমের মধ্যে হঠাৎ চোখ মেলে দেখি ঘরের কোণে লাল আলো। সেখানে দাঁড়িয়ে আছে একটা ছায়া মূর্তি, যার চোখ দুটো অগ্নি শিখার মতো জ্বলছে। ও গলায় ফিস ফিস করে বলল, বলেছিলাম তো তুই পালাতে পারবি না। আমি চিৎকার করে উঠলাম। মা বাবা ছুটে এলেন, তারা কিছুই দেখলেন না। আমি একা দেখলাম, একা শুনলাম। ভূতের ফোন কল। পরের দিন রাতে ফোন বাজল। নাম্বারটা দেখে আমার বুক কেঁপে উঠল। নাম্বারটা আমার নানার, যিনি বহু বছর আগে মারা গেছেন। ফোন ধরতেই ভেসে এলো শুকনো কাঁপা গলা, চোখের দিকে তাকাস না, না হলে তুই শেষ। আমি ফোন ছুঁড়ে ফেললাম। কিন্তু আশ্চর্য, ফোনটা ঘরের অন্য প্রান্তে পড়ে গেলেও নিজে নিজেই বাজতে থাকলো। আয়নার ভেতরের আমি। একদিন বাথরুমে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করছিলাম। আয়নায় হঠাৎ দেখলাম আমার প্রতিফলনটা আমি নই। ওর চোখ দুটো জলজল করছে আর ঠোঁট নড়ছে। তুই এখন আমি, আমি এখন তুই। আমি ভয়ে আয়না ভেঙে ফেললাম। কাঁচের টুকরো চারদিকে ছড়িয়ে গেল, আর প্রতিটি টুকরোতে সেই লালচে চোখ আমার দিকে তাকিয়ে রইল। সত্যের খোঁজ। আমি আর সহ্য করতে পারছিলাম না। এক গ্রামের বুড়ো ওঝার কাছে গেলাম। উনি আমার কপালে ছাই মাখিয়ে বললেন, তুই ভুল জায়গায় ভুল সময় চোখ মেলেছিস। সেই দৃষ্টি একবার কাউকে দেখে ফেললে আর ছাড়ে না। এখন থেকে তোর জীবন আর তোর নয়, ওদের। আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, বাঁচার উপায় নেই? ওঝা বললেন, একটা উপায় আছে, কিন্তু তার জন্য তোকে সেই বাড়িতে ফিরতে হবে যে জায়গা থেকে দৃষ্টি শুরু হয়েছিল। মৃত্যুর ফাঁদ। আমি আবার মামাবাড়ি ফিরলাম। রাত, চারপাশ নিস্তব্ধ। বাঁশঝাড়ের ভেতর ঢুকতেই হাওয়া হঠাৎ থেমে গেল। শত শত চোখ একসাথে জ্বলে উঠল। সবাই ফিসফিস করে বলছে, তুই ফিরেছিস, এবার আর যাবি না। আমি শেষবারের মতো চিৎকার করলাম, কিন্তু কণ্ঠ আটকে গেল। বুকের ভেতর যেন কেউ পাথর চেপে ধরল। আর তারপর সব অন্ধকার। লোকজন বলে আমি নাকি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলাম। ডাক্তাররা বলল স্রেফ মৃগী রোগের খিঁচুনি। কিন্তু আমি জানি সত্যিটা অন্য। কারণ আজও রাতে ঘুমোতে গেলেই মনে হয় বিছানার নিচ থেকে শত শত চোখ আমার দিকে তাকিয়ে আছে। এবং আপনিও, হ্যাঁ, এখনই এই গল্প শুনতে শুনতে হয়তো অনুভব করছেন কেউ আপনাকে লক্ষ্য করছে। একজন দেখছে আপনাকে। আপনারা মনে আছে তো, আমি আবার মামা বাড়িতে ফিরেছিলাম, আর শত শত চোখ আমাকে ঘিরে ধরেছিল। তারপর সব অন্ধকার হয়ে গেল। ডাক্তাররা বলেছিল আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু আমি জানতাম এটা রোগ নয়, এটা ছিল ভূতের দৃষ্টি। শহরে ফিরে আসার পর আমার জীবন আর আগের মতো রইল না। প্রতিদিন রাতে ঘুম ভেঙে দেখি জানালার কাছে চোখ। রাস্তায় হেঁটে যাই, রাস্তার বাতির নিচে ছায়া দেখি, আর ছায়ার ভেতর থেকে একজোড়া চোখ আমাকে অনুসরণ করছে। একদিন বাসে বসে আছি, হঠাৎ পাশের সিটে বসা একজনের মুখ নেই, শুধু জলজলে চোখ। আমি দৌড়ে নেমে আসতেই বাসটা দূরে মিলিয়ে গেল, আর কান ভরে গেল একটাই শব্দে, তুই পালাতে পারবি না। এক রাতে স্বপ্নে দেখি আমি আবার মামাবাড়ির বাঁশঝাড়ে দাঁড়িয়ে আছি, চারপাশে লাল চোখের সমুদ্র। হঠাৎ একটা কণ্ঠ ভেসে এলো, আমরা তোকে বেছে নিয়েছি, এখন তুই আমাদের। তুই মরবি না, তুই বাঁচবিও না, শুধু দেখবি, শুধু দৃষ্টির বন্দী হয়ে থাকবি। তারপর এক একে শত শত হাত আমার শরীর চেপে ধরল। আমি আর নড়তে পারছিলাম না। ঘুম ভেঙে দেখি সত্যিই আমার হাত পা নীলচে দাগে ভর্তি, হারিয়ে যাওয়া আত্মা। আমি ধীরে ধীরে অন্য মানুষ হয়ে যাচ্ছিলাম। বন্ধু বান্ধবরা বলতো আমার চোখে নাকি ভয়ঙ্কর জ্যোতি ফুটে উঠছে। আয়নায় তাকালে দেখি আমার চোখগুলো ধীরে ধীরে লাল হয়ে উঠছে। আমি বুঝলাম আমি নিজেই হয়ে যাচ্ছি ভূতের দৃষ্টি। যেমন করে একদিন ওরা আমাকে দেখেছিল,
তেমনি একদিন আমিও অন্য কাউকে দেখব। আজ আমি এই গল্পটা আপনাদের বলছি, কিন্তু মনে রাখবেন, এই গল্প শোনার পর যদি আপনার মনে হয় কেউ আপনাকে তাকিয়ে দেখছে, সেটা কাকতালীয় নয়। কারণ ভূতের দৃষ্টি একা থাকে না, ও তার বন্দীদের দিয়ে অন্যকে খুঁজে বেড়ায়। হয়তো আপনার কক্ষের কোণে, আপনার জানালার পাশে, কিংবা এখনই আপনার স্ক্রিনের ও পাশে দুটি চোখ তাকিয়ে আছে আপনার দিকে। আমার নাম আর প্রয়োজন নেই, কারণ আমি এখন আর আমি নই। আমি এখন সেই দৃষ্টি যেটা আপনি এই মুহূর্ত অনুভব করছেন। ভূতের দৃষ্টি এখানেই শেষ, কিন্তু হয়তো আপনার জন্য এটা কেবল শুরু। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে সাদর আমন্ত্রণ। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাই।